সাংবিধানিক আদালতে বিচারক নিয়োগে অস্বীকৃতি, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে অভিশংসনের চেষ্টা, পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন বিরোধী দলের। ভারতে বিরোধী ইন্ডিয়া জোটে ভাঙনের সুর, নেতৃত্ব দেয়া কংগ্রেসকেই বাদ দেওয়ার দাবি আম আদমি পার্টির, কেজরিওয়ালের প্রতি সমর্থনের ঘোষণা কয়েকটি দলের। এবং ভারতের অর্থনৈতিক সংস্কারের রূপকার ও দুইবারের প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই। 92 বছর বয়সে দিল্লির হাসপাতালে মৃত্যু। নরেন্দ্র মোদী, রাহুল গান্ধীর শোক প্রকাশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগতদের বিরুদ্ধে পাল্টা অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে 3 আসাদপন্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তার্তুসে ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। ওই অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তি পুনরুদ্ধার করার জন্য এই পাল্টা অভিযান চালানো হয়েছে বলে জানায় বার্তা সংস্থাটি। এই ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে অঞ্চলটিতে। এর আগে বুধবার আসাদ অনুসারীদের গুপ্ত হামলায় নিরাপত্তা বাহিনীর 14 কর্মকর্তা নিহত হন। সিরিয়ার 2013 সালে সংঘটিত রাসায়নিক হামলার স্মৃতি এখনও তাড়িয়ে নিয়ে বেড়ায় ভুক্তভোগীদের। চোখের সামনে প্রিয়জনদের মৃত্যু ভুলতে পারেননি তারা। অনেকেই আবার নিজের শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছেন হামলার ক্ষতচিহ্ন। ভুলতে পারবো না। হুসেইন আরবিনি বর্ণনা দিচ্ছিলেন 2013 সালে কিভাবে বেঁচে ফিরেছেন সিরিয়ার রাসায়নিক হামলা থেকে। জীবন বাঁচাতে বেসমেন্টে জানালাবিহীন ঘরে লুকিয়েছিলেন 3 ঘন্টা। দরজায় টেপ লাগিয়ে ভেজা কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন যাতে রাসায়নিক গ্যাস নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করতে না পারে। সে বছর 21শে আগস্ট রাজধানী দামেস্কের কয়েকটি শহরে চালানো রাসায়নিক হামলায় মারা যান কয়েক হাজার বেসামরিক নাগরিক। আরবিনির মতো সে সময়ের ভয়াবহতা স্মৃতি নিয়ে বেঁচে আছেন অনেকেই। রাসায়নিক গ্যাসের প্রভাবে শ্বাসকষ্ট, খিঁচুনি সহ বিভিন্ন শারীরিক সমস্যার মুখোমুখি হন ওই অঞ্চলের বাসিন্দারা। অনেকেই হয়ে পড়েন পঙ্গু। আমরা যখন বাইরে বেরিয়েছিলাম তখন দেখেছি উদ্ধারকারী দলগুলো গাড়িতে মৃতদেহ তুলছে, পরে তাদের গণকবরে দাফন করা হয়। অনেকেই ঠিকঠাকভাবে শ্বাস নিতে পারছিল না। আমি নিজের চোখের সামনে আমার প্রতিবেশীকে মরতে দেখেছি। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ তীব্র হয়। অনেকেরই ধারণা বিদ্রোহীদের ঘাঁটি দখল করতেই রাসায়নিক হামলা চালায় আসাদ সরকার। তবে এই ঘটনার পর থেকেই পুরো বিশ্ব সচেতন হয়ে ওঠে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ভয়াবহতা নিয়ে। অন্তরা সেন, সময় সংবাদ। চীনের বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের নতুন সংযোজন পর্বতের হিমগুহা। এ নিয়ে সংবাদের শেষে থাকছে প্রতিবেদন। প্রেসিডেন্টের পর এবার দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করেছে দেশটির বিরোধী দলীয় নেতারা। ইউন সুক ইয়োলের অভিশংসন প্রক্রিয়া যাচাই বাছাইয়ের জন্য সাংবিধানিক কোর্টের বেঞ্চে 3 জন বিচারপতিকে নিয়োগ দিতে অস্বীকৃতি জানানো এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, বিরোধী দলকে দেশের গণতন্ত্রের অপব্যবহার থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিতেই সামরিক আইন জারির সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। সামরিক আইন জারি করে গণতন্ত্র ও দেশের সাংবিধানিক আইনের অপব্যবহারের দায়ে অভিশংসনের শিকার হন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। এখন আদালত নির্ধারণ করবে তার ভবিষ্যৎ। তবে এ প্রক্রিয়ায় বাদ সেধেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান দুক-সু। নিয়ম অনুযায়ী সাংবিধানিক আদালতের 9 সদস্য বিশিষ্ট বেঞ্চের 6 জন বিচারপতির সিদ্ধান্তের ওপর ভিত্তি করে ইয়োলের পরিণতি নির্ধারণ করা হবে। 6 জন বিচারপতি থাকলেও 3 বিচারপতিকে নিয়োগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এতে
ক্ষিপ্ত হয়ে উঠেছে ডেমোক্রেটিক পার্টি অফ কোরিয়ার নেতারা। এবার তাই হানদুক সুকেও অভিশংসনের জন্য পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করেছে দেশটির বিরোধী দল। তবে একের পর এক অভিশংসনের প্রচেষ্টা থামাতে তাদের আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টি। তাদের দাবি, এভাবে বারবার প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত করার মাধ্যমে সরকার ও প্রশাসনিক কার্যকলাপকে পঙ্গু করে দেওয়ার পথে নেমেছে বিরোধী দল। ডেমোক্রেটিক পার্টির এই অভিশংসনের ঝড় আমাদের সরকার ব্যবস্থাকে নড়বড়ে করে তুলেছে। তাদের এই কার্যকলাপেই প্রমাণ করে যে প্রেসিডেন্টের নয়, তারা সরকার ব্যবস্থা, জনগণের জীবনযাত্রা এবং কূটনীতির অভিশংসন চায়। এদিকে চলমান অস্থিরতার মধ্যেও সামরিক আইনের পক্ষে সাফাই গাইলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হুন। তার দাবি, বিরোধী দল যেভাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপব্যবহার করে যাচ্ছিল, তাতে তাদের হুঁশিয়ারি দেওয়ার জন্য সামরিক আইন জারি করা জরুরি ছিল। এর আগে তিনি এই ঘটনার সম্পূর্ণ দায় নিলেও ইউল ও তার বিরুদ্ধে হওয়া তদন্তকে বেআইনি বলে আখ্যা দেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের বিরোধী ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে আম আদমি পার্টি। দলের নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতিবাজ বলায় এই দাবি তোলা হয়েছে। এতে ইন্ডিয়া জোট ভাঙনের মুখে বলে মনে করছেন অনেকে। দিল্লির বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসকে নিয়ে ইন্ডিয়া জোটের ফাটল যেন দিন দিন স্পষ্ট হচ্ছে। কংগ্রেসের বিষয়ে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টি আগেই ক্ষোভ জানিয়ে নেতৃত্ব বদলের দাবি জানায়। এবার ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বের করে দেওয়ার দাবি তুলেছে আম আদমি পার্টি। লোকসভা ভোটে দিল্লির 7টি ও চণ্ডীগড়ের একমাত্র আসনে কংগ্রেস ও আম আদমি পার্টি একজোট হয়ে লড়াই করেছিল, কিন্তু পাঞ্জাবে দুই দলের সমঝোতা হয়নি। আগামী বছরের ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভার ভোটে দুই দল আলাদাভাবে লড়বে বলে ঠিক করেছে। এই অবস্থায় বুধবার দিল্লি কংগ্রেসের নেতা ও সর্বভারতীয় কোষাধ্যক্ষ অজয় মাকেন এবং দিল্লি কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব সংবাদ সম্মেলনে দিল্লি সরকারের দুর্নীতি ও অপশাসন নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করেন। এ সময় তারা আম আদমি পার্টির নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতিবাজ বলে অভিহিত করেন। এর পাল্টা জবাবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কংগ্রেসকে এক হাত নেন মুখ্যমন্ত্রী অতিশী ও সংসদ সদস্য সঞ্জয় সিং। বলেন, দিল্লিতে বিজেপিকে জেতাতে মরিয়া কংগ্রেস। বিজেপির হয়েই তারা আম আদমি পার্টির নেতাদের আক্রমণ করেছেন। 24 ঘন্টার মধ্যে অজয় মাকেনের বিরুদ্ধে কংগ্রেস ব্যবস্থা না নিলে ইন্ডিয়া জোট থেকে বের করে দেওয়ার দাবি জানাবেন বলে হুঁশিয়ারি দেন। ভারতীয় গণমাধ্যম বলছে, মহারাষ্ট্র ও হরিয়ানায় কংগ্রেসের খারাপ ফলের পর থেকেই ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে তৃণমূল কংগ্রেস। তাদের সমর্থন দিচ্ছে সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টির নেতারা। আদানির দুর্নীতি ইস্যুতেও কংগ্রেসের বিক্ষোভে সামিল হয়নি তারা। এ অবস্থায় দিল্লির ভোট ঘিরে কংগ্রেস ও আম আদমি পার্টি মুখোমুখি দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে। এতে ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে ইন্ডিয়া জোট, এমনটাই মনে করছেন কেউ কেউ। রাইসা জান্নাত, সময় সংবাদ। মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাকে ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক হিসেবে অভিহিত করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। সঙ্গে সঙ্গে নেওয়া হয় হাসপাতালে। রাত 9:51 তাকে মৃত ঘোষণা করেন নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের কর্তব্যরত ডাক্তার। 92 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন ভারতের অর্থনৈতিক সংস্কারের রূপকার। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। হাসপাতালে আনার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ভারতে। শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ রাজনীতিকরা। এর আগে 2009 সালে দিল্লির AIIMS-এ মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি সম্পন্ন হয়। 2021 সালে মহামারীর সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন প্রবীণ এই রাজনীতিক।
মনমোহন সিং 1971 সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেন। পরে 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2014 সালে ভারতের 14তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন মনমোহন সিং। কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন 2 মেয়াদে। চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ভারতের অর্থনৈতিক সংস্কারের অন্যতম এর উপকার গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হলে কানাডার ওপর থেকে শুল্কের বোঝা কমে যাবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া পানামা খালের নিরাপত্তায় অবৈধভাবে চীনের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে ভেদাভেদ ভুলে নাগরিকদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বড়দিন উপলক্ষে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু ভিন্নধর্মী শুভেচ্ছা বার্তা দেন। তার দেয়া বেশ কিছু বিতর্কিত বক্তব্য ঘিরেই ছিল এই শুভেচ্ছা বার্তা। প্রথমে নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে একটি ছবি দিয়ে বিশ্ববাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান। এই ছবি পোস্টের পরপরই ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও জো বাইডেনের কড়া সমালোচনার পাশাপাশি পানামা খাল গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বামপন্থীদের উম্মাদ উল্লেখ করে জানান, তাদেরকে বাইডেনের মতো একজন অযোগ্য নেতাই ক্ষমা করতে পারবেন। বাইডেনের নির্দেশে যে 37 জন অপরাধীর মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে তাদের বড়দিনের শুভেচ্ছা বার্তার পরিবর্তে নরকে যেতে বললেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি আরও লিখেন, বাইডেনের মতো একজন ঘুমন্ত প্রেসিডেন্টই খুন ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত অপরাধীদের দণ্ড কমাতে পারেন। পানামা খালের নিরাপত্তায় চীনের সেনা মোতায়েন করা হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তার অভিযোগ, অবৈধভাবে চীনা সেনারা পানামা খালের আশেপাশে অবস্থান করছে। সিরিজ পোস্টে আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হয়ে যাওয়ার পরামর্শ দেন। বলেন, শুল্কের চাপ কমে যাওয়ার পাশাপাশি ব্যবসা, সামরিক ক্ষেত্রেও কানাডার ব্যাপক উন্নতি হবে। গ্রিনল্যান্ডের মালিকানার আশাও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। এদিকে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে ক্রিসমাসের সাজসজ্জা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের সব নাগরিককে জাতিগতভাবে সংঘবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার জেরে উত্তপ্ত ইসলামাবাদ কাবুল সম্পর্ক। এরই মধ্যে হামলার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান। কাবুলের পাকিস্তানি দূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে পাকিস্তানের দাবি, সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালেবানের মিডিয়া শাখা লক্ষ্য করে ওই বিমান হামলা চালিয়েছে তারা। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমান জেলায় বিমান হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী। এতে শিশুসহ হতাহত হন অনেকে। এএফপি জানায়, বিমান ও ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দাবি, দেশটির নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবানের মিডিয়া শাখাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। তাদের দাবি, 60 জনেরও বেশি সদস্য এই ঘটনায় হতাহত হয়েছেন। তাদের কমান্ডার ও মিডিয়া সেলের প্রধান অক্ষত আছেন বলে জানায় তারা। আফগানিস্তানের মাটিতে পাকিস্তানি বাহিনীর হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির তালেবান সরকার। বুধবার কাবুলের পাকিস্তানি দূতকে তলব করে প্রতিবাদ জানায় আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই হামলাকে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন বলে উল্লেখ করেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দেওয়া হয়। পাকিস্তানের দাবি, আফগানিস্তান অনেকদিন ধরেই সন্ত্রাসী গোষ্ঠীটিকে আশ্রয় দিয়ে আসছে। তাদের দাবি, টিটিপি তাদের আস্তানা থেকে আক্রমণ চালাচ্ছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তালেবান। বিশ্লেষকদের মতে, মঙ্গলবার রাতের হামলার পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্ক এরই মধ্যে অবনতির দিকে যাওয়া শুরু করেছে। আফগানিস্তান প্রতিশোধের হুমকি দিলেও তাদের আগে সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান প্রতিশোধমূলক প্রতিক্রিয়া জানাতে পারে বলে ধারণা তাদের। দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় সম্পর্কের আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অর্জিতা শেজিন, সময় সংবাদ। জাপান এয়ারলাইন্সে সাইবার হামলায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বিঘ্নিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই হামলা চালানো হয়। সামাজিক মাধ্যম এক্সে খবর নিশ্চিত করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাময়িকভাবে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়। জাপান এয়ারলাইন্সের এক মুখপাত্র সাইবার হামলার কথা জানালেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বিলম্ব বা বাতিলের খবর নিয়ে তথ্য প্রদান করেনি।
অস্ট্রেলিয়ার সিডনিতে ইয়ট প্রতিযোগিতায় দুর্ঘটনায় 2 নাবিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার আয়োজক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। তাদের ধারণা, নৌযানটির পালে ধাক্কা লেগে 2 জন কর্মীর মৃত্যু হয়েছে। আয়োজকদের মতে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। সাউথ ওয়েলস পুলিশ জানায়, মধ্যরাতে খবরটি জানানো হয় তাদের। তবে কী কারণে মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত অব্যাহত আছে বলে জানায় স্থানীয় পুলিশ। জার্মানিতে বড়দিন এলেও মাগদেবুর্গে গাড়ি হামলায় প্রাণহানির ঘটনার পর থেকে এখনও শোকে স্তব্ধ গোটা দেশ। প্রিয় শহরে এমন আকস্মিক ঘটনায় নির্বাক হতাহতদের স্বজন ও শহরটির বাসিন্দারা। জার্মানির মাগদেবুর্গের থেকে শোকাহত সাধারণ নাগরিকদের মনোকষ্টের কথা জানাচ্ছেন বিটু বড়ুয়া। যে সময়টাতে নিজেদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে ঘিরে অফুরান আনন্দে মেতে থাকার কথা, সেই সময়টাতে ছলছল চোখে পরিবার স্বজন কিংবা বন্ধু হারানোর শোকে পাথর জার্মানরা। বড়দিন চলে গেলেও এখনো বিমর্ষ জ্যাকসন আনহাল্ট অঙ্গরাজ্যের মাগদেবুর্গ। ঘটনাস্থলের চারপাশে রয়েছে পুলিশের নজরদারি ও দমকল বাহিনীর বিশেষ উপস্থিতিও। আছে হামলায় বিধ্বস্ত সেই ক্রিসমাস মার্কেটটিও। তবে নেই আগের সেই কোলাহল, মেলার হাঁকডাক কিংবা শিশু ও কিশোর কিশোরীদের নাগরদোলায় চড়ার সেই অনাবিল আনন্দ। বড়দিনের উৎসব ভুলে প্রায় সব বয়সী নাগরিকেরা ফুল আর মোমবাতি নিয়ে ছুটে আসছেন ঘটনাস্থলে। অভিযুক্ত সৌদি নাগরিক তালেব আল আব্দুল মহসিনের হামলায় হতাহতের ঘটনায় মুষড়ে পড়েছে মাগদেবুর্গের বাসিন্দারা। এখনো এমন হামলার উত্তর খুঁজে বেড়াচ্ছেন অনেকেই। কেন এমন ঘটনা আমাদের সাথে ঘটবে? আমরা তো শুধু মানুষকে ভালোবেসেই গেলাম, তাহলে কেন আমাদেরকে এত ঘৃণা করবে? আমরা প্রতি বছরের মতো এবারও বড়দিনের প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু সব শেষ করে দিল। ওই দিন আমি এখানে থাকলে হয়তো আমারও প্রাণ যেত। আশা করছি এমন বর্বর হামলায় যেন আর কাউকে প্রাণ দিতে না হয়। এদিকে হামলার ঘটনায় দেশের সকল দণ্ডপ্রাপ্ত অবৈধ অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত না পাঠানো সহ গণহারে অভিবাসনের সুযোগ দেয়া নিয়ে দেশটির রাজনীতিকদের দুষছেন স্থানীয়রা। দেখুন, অনেকেই আমাদের দেশে ঢুকে পড়েছে যাদের রুট চিহ্নিত করা মুশকিল, যাদের কোনো বিষয় সত্য মিথ্যা যাচাই না করে আমরা তাদের এখানে সব দিয়ে দিচ্ছি। কিসের জন্য, কার স্বার্থে? এই মেলায় এখানেই আমার বন্ধু বিশেষ পানীয় বিক্রি করত, তাকে কেন মরতে হলো? এর জবাব কে দেবে? আপনি বলুন। এদিকে এমন কাপুরুষোচিত ধর্মীয় উগ্রবাদী ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সকল ধর্মের সবাইকে মানবিক হওয়ার পাশাপাশি অপরাধীদের শনাক্তে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী সহ গোয়েন্দা সংস্থাগুলোকে আরও বেশি তৎপর হওয়ার পরামর্শ জার্মানদের। মাগদেবুর্গের ক্রিসমাস মার্কেটে হামলার ঘটনার 5 দিন কেটে গেলেও এখনও শোকে বিহ্বল গোটা জার্মানি। হতাহতদের স্বজনদের দাবি, অভিযুক্ত হামলাকারীর বিরুদ্ধে এর আগে আরও 2টি মামলা ছিল। সেই সময়টাতে তাকে তার নিজ দেশ সৌদি আরবে ফেরত পাঠানোর পাশাপাশি ক্রিসমাস মার্কেটে সার্বিক নিরাপত্তা জোরদার থাকলে এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়তো হতো না। জার্মানির মাগদেবুর্গ থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। প্রতি বছরের মতো এবার উৎসব মুখর পরিবেশে সুইডেনে উদযাপিত হলো বড়দিন। গির্জায় গির্জায় প্রার্থনা করা হয় বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধ বন্ধের। খ্রিস্ট ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন স্থানীয়রাও। সুইডেন থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম। বন্যিল আলো সাজানো হয়েছে সুইডেনের বিভিন্ন সড়ক। বিভিন্ন স্থানে ক্রিসমাস ট্রিকে কেন্দ্র করে ভিড় করছেন দর্শনার্থীরা। বড়দিনে দেশটির গির্জাগুলোতে প্রার্থনায় মগ্ন ছিলেন অনেক খ্রিস্ট ধর্মাবলম্বী। প্রায় 70 ভাগ খ্রিস্ট ধর্মাবলম্বী দেশটিতে প্রতি বছর বড়দিন আর নববর্ষ উপলক্ষে নভেম্বর থেকেই উৎসব উদযাপন শুরু হয়। এবার বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ সহিংসতা বন্ধে গির্জায় গির্জায় প্রার্থনা করেন যিশুর অনুসারীরা। সরকারি ছুটি থাকায় আনন্দ উদযাপনে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। সুইডেনের বাঙালি খ্রিস্টান কমিউনিটির পক্ষ থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই বড়দিন এবং নববর্ষের শুভেচ্ছা। সবাই এখানে একত্রিত হয়ে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করতে পারছি বলে খুব আনন্দ লাগছে। অশান্ত এই পৃথিবীতে আবার শান্তি ফিরে আসুক, সবাই সুন্দরভাবে আবার জীবনযাপন করি বড়দিন উপলক্ষে এই শুভকামনা সবার। শুধু যুদ্ধ বন্ধ নয়, এমন ধর্মীয় উৎসব মানব জাতির মাঝে শান্তি প্রতিষ্ঠার অনুপ্রেরণা যোগাবে বলে আশা সুইডেন প্রবাসীদের। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন।
ইতালিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। একই সঙ্গে শুরু হয়েছে বছরব্যাপী খ্রিস্ট জয়ন্তী বা জুবলি। এদিন খ্রিস্ট ধর্মের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস বড়দিনের বাণীতে রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। ভ্যাটিকান সিটিতে দিনভর ছিল তীর্থযাত্রীদের ভিড়। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। সেন্ট পিটার্স বাসিলিকার 4টি দরজা খুলে দিয়ে বছরব্যাপী জুবিলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পোপ ফ্রান্সিস। বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় প্রতিনিধি এবং প্রায় 500 বিশ্বস্ত অনুসারী এই পবিত্র দরজা অতিক্রম করেন। পরে ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে বাণী প্রদান করেন খ্রিস্ট ধর্মের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। এ সময় ভ্যাটিকান চত্বরে বিপুল সংখ্যক ভক্ত অনুরাগী উপস্থিত ছিলেন। এই পৃথিবীর ধ্বংসস্তূপ হয়ে যাওয়ার কথা চিন্তা করি, যুদ্ধের কথা চিন্তা করি, নিষ্পাপ শিশুদের হত্যা, স্কুল ও হাসপাতালে বোমার কথা চিন্তা করি। 25 বছর পর পাপমোচনের সুযোগ পেয়ে আনন্দিত ইতালীয়রা। এই আনন্দের সঙ্গে যুক্ত হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতাও। পোপ ফ্রান্সিস 25 বছর পর পবিত্র দরজা খুলে দিয়ে জুবিলি উদ্বোধন করেছেন। এটা আমাদের জন্য একটি আনন্দের মুহূর্ত। বছর ধরে এই উৎসবের মধ্য দিয়ে আমাদের পাপ মোচন করা সম্ভব। জুবিলি এবং বড়দিন উপলক্ষে ইতালির রাজধানী রোমকে নতুন রূপে সাজানো হয়েছে। নগরীর বিভিন্ন স্থাপনা ছাড়াও বাসাবাড়িতে আলোকসজ্জা করেছে দেশটির নাগরিকরা। 24 ডিসেম্বর সন্ধ্যা 7:30টায় আনুষ্ঠানিকভাবে জুবিলি শুরু হয়েছে এবং 2026 সালের 6 জানুয়ারি এই জুবিলি শেষ হবে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। বড়দিন উপলক্ষে আয়ারল্যান্ডের গলওয়ে কাউন্টির নানা আয়োজনে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের নাচ, গান, বাহারি খাবার আর বিভিন্ন খেলাধুলায় দিনটি উদযাপন করেন তারা। এ ধরনের উৎসব নিজেদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে বলে ধারণা প্রবাসীদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। 25শে ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। বড়দিন উপলক্ষে সরকারি, বেসরকারি ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ পুরো আয়ারল্যান্ড জুড়ে সাধারণ ছুটি ছিল। বাংলাদেশি কমিউনিটিগুলো নানা আড়ম্বরতায় দিনটি উদযাপন করে। গলওয়ে বাংলাদেশ কমিউনিটি বাংলাদেশি প্রবাসীদের জন্য দেশীয়ভাবে আনন্দ উদযাপনের আয়োজন করে। ছোট বড়দের বালিশ খেলা, ক্যারাম খেলার পাশাপাশি ছোট বড় সবাই দেশীয় গানের সঙ্গে নাচে মাতিয়ে রাখেন গলওয়ে কমিউনিটির হলরুম। দীর্ঘদিন পর অনেকের সঙ্গে দেখা হলে একে অপরের সঙ্গে কোলাকুলি করে কুশল বিনিময় করতেও দেখা যায় প্রবাসীদের। খোশ গল্প বাদ যায়নি এতটুকু। দেশীয় খাবারের ঘ্রাণে পুরো হলরুম ছিল দেশীয় আমেজে ভরা। বিভিন্ন খেলায় বিজয়ীদের দেওয়া হয় আকর্ষণীয় সব পুরস্কার। র্যাফেল ড্রর ব্যবস্থাও ছিল। এমন আয়োজন করতে পেরে আয়োজকরাও বেশ সন্তুষ্ট। এক বছর হয়তো অনেকের সাথে একবারও দেখা হয় না, আজকে এই দিনটার জন্য সবার সাথে সবার দেখা হয়, সবাই সবার সাথে সহযোগিতা করে। ওতপ্রোতভাবে আমরা সবার একসাথে একটা মিলেমিশে একটা পরিবারের মতো আজকে এইখানে একটা আয়োজন করতে পারছি। আমরা সবাই বাংলাদেশিদেরকে নিয়ে একটা মিলন মেলার আয়োজন করেছি এবং প্রায় 300-400 মানুষ উপস্থিত হয়েছে। এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। এ ধরনের আয়োজনে একে অপরের মাঝে সম্পর্কের নতুন দ্বার খুলে দেয়। তাই আগত প্রবাসীরা বেশ উচ্ছ্বসিত ছিলেন। এই একমাত্র দিনই আমাদের বাংলাদেশি যারা আছে, বাংলাদেশি ভাই বোনদের জন্য এই একটা দিনই আসলে আমরা ইয়ারলি ছুটি পাই, যেটা সবাই ফিক্স, সবারই ছুটি থাকে। কারণ এই দিনটা সামগ্রিকভাবে আমাদের ছুটির মতো থাকে এবং কোনো ব্যবসা বাণিজ্য বা আপনার কোনো অফিস আদালত সবকিছুই বন্ধ থাকে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়ারল্যান্ডে এই বছরে একটি দিনই ছুটি থাকায় সবার সুযোগ থাকে একে অপরের মাঝে যুক্ত হয়ে সুখ দুঃখ আনন্দ ভাগাভাগি করা, আর সেটিই করলেন আয়ারল্যান্ডের গলওয়েবাসী। এভাবেই একে অপরের মাঝে সম্পর্কগুলো হয় আরও মজবুত, আর এই মজবুত সম্পর্কের টানেই যুগের পর যুগ বাস করেন প্রবাসীরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। পর্যটনের 52 বছরের ইতিহাসে চলতি মৌসুমে প্রথমবারের মতো 20 লাখ পর্যটকের কোটা পূর্ণ করে ইতিহাস সৃষ্টি করেছে মালদ্বীপ। আর এই ইতিহাসের সাক্ষী ছিলেন অস্ট্রেলিয়ান এক নারী, যিনি তার স্বামী ও 2 সন্তানকে সাথে নিয়ে দেশটিতে ঘুরতে যান। এই উপলক্ষে দেশটির ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে দেশটির পর্যটন মন্ত্রণালয়। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত।
প্রকৃতির অপরূপ রূপে সাজানো মালদ্বীপ, হাজারো দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা দেশটি সারা বছরই মুখর থাকে পর্যটকদের পদচারণায়। আর 52 বছরের ইতিহাসে পর্যটন খাতে ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে দেশটি। প্রথমবারের মতো এক মৌসুমে 20 লাখ পর্যটকের কোটা পূর্ণ হয়েছে। এই ইতিহাসের সাক্ষী ছিলেন অস্ট্রেলিয়ান স্বামী ও 2 সন্তানের সঙ্গে মালদ্বীপে ঘুরতে আসা এক নারী, যার নাম অ্যাস্ট্রিড ডিনেগার। ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে ওই নারীকে মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্ণিল আয়োজনের মাধ্যমে স্বাগত জানায়। ভাগ্যবান এই অস্ট্রেলিয়ান পরিবারটিকে সাইলেগুন রিসোর্টে 6 দিনের একটি ফ্রি প্যাকেজ অফার করে মালদ্বীপ কর্তৃপক্ষ। সেই সঙ্গে পেয়েছেন বিশেষ উপহারও। পরিবারটিকে স্বাগত জানিয়ে আগামী বছরও লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন মালদ্বীপের পর্যটন মন্ত্রী, যা বিশ্বাস করেন সংশ্লিষ্টরা। নতুন আইল্যান্ডগুলোকে নতুন ল্যান্ডস্কেপ হিসাবে করে তারপর ডেভেলপ করতেছে, কিভাবে পর্যটকদের আকর্ষণ করা যায়, তাদেরকে একটা ভালো পরিবেশ দেওয়া যায়। আমাদের এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সবগুলা হোটেলগুলোতে, গেস্ট হাউসগুলোতে ওভার বুকিং হচ্ছে। চলতি মৌসুমে 20 লাখ পর্যটকের লক্ষ্যমাত্রা নিয়ে নতুন বছরে 23 লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে মালদ্বীপ। সময় সংবাদ, মালদ্বীপ। সৌদি আরবে কোনো প্রবাসী মারা গেলে বিনা খরচে মরদেহ পাঠানো হবে দেশে। দেশটিতে কার্যক্রম শুরু করা একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এমন ঘোষণা দিয়েছে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও আর্থিকভাবে অসচ্ছল প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি অধ্যুষিত আজিজিয়া এলাকায় প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে গড়ে উঠেছে মেডিকেল কমপ্লেক্স। এর আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সৌদি প্রবাসী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন চেয়ারম্যান HM কেফায়েতুল্লাহ খান। সেখানেই জানানো হয় দেশটিতে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানোর বিনা খরচের ব্যবস্থা নিয়ে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালকরা জানান, মেডিকেল কমপ্লেক্সটি শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয়, প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি মানবিক সহায়তা কেন্দ্র হিসেবেও কাজ করবে এটি, যেখানে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও আর্থিকভাবে অসচ্ছল প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটির নাম মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স। সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এর উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সৌদি আরবে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের পক্ষে মহাপরিচালক আলী আজ সাহরি রিয়াদের রাষ্ট্রদূতের পরিচয়পত্রের কপি গ্রহণ করেন। এ সময় মোহাম্মদ দেলোয়ার হোসেন সৌদি বাদশাহ এবং যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে 2 দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর এবং সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে রাষ্ট্রদূত হিসেবে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। বলেন, প্রবাসী বাংলাদেশিদের সেবা নিশ্চিত করাই দূতাবাসের প্রধান অগ্রাধিকার। চীনে তুষারপাত হওয়ায় আনন্দে মেতেছে বাঘেরা। দেশটির লিয়াওনিং প্রদেশে অবস্থিত গুইপো সাইবেরিয়ান টাইগার পার্কে প্রায় 100টি সাইবেরিয়ান বাঘ তুষারপাতে খেলাধুলা করছে, নিজেদের মতো উপভোগ করছে। শুধু মানুষ নয়, বাঘেরাও যে তুষারপাত হলে উপভোগ করে তা এই দৃশ্য দেখে বোঝাই যায়। চীনের উত্তরাঞ্চলের শেনইয়াং শহরের লিয়াওনিং প্রদেশে ব্যাপক তুষারপাত হয়েছে। এই তুষারপাত যেন শেনইয়াং শহরের গুইপো সাইবেরিয়ান টাইগার পার্কের বাঘেদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আবাসস্থলকে বানিয়েছে খেলার মাঠ। চিড়িয়াখানার প্রায় 100টি সাইবেরিয়ান বাঘ তুষারপাতে খেলাধুলা করছে, নিজেদের মতো সময় কাটাচ্ছে। রোদে বসে বাঘগুলোকে সূর্য স্নান করতেও দেখা যায়। বাঘেদের আনন্দকে দ্বিগুণ করতে তাদের খাবার ও শোবার জায়গার দিকে বাড়তি নজর দিচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তুষারপাতের কারণে তাপমাত্রা কমায় বেড়েছে শীত, এতে যেন তারা অসুস্থ না হয়ে পড়ে সেদিকটাও খেয়াল রাখতে হচ্ছে। যেহেতু শীত, আমরা ওদের খাবারে গরু ও শূকরের মাংস যোগ করেছি। এগুলো ঠান্ডা প্রতিরোধে সহায়ক। শীতকালে সবকিছু ভেজা থাকে, তাই তাদের ঘরে খড় বিছিয়ে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে, উষ্ণতা পায়। লিয়াওনিং প্রদেশের এই পার্কটি সাইবেরিয়ান বাঘেদের জন্য সবচেয়ে বড় প্রজনন ও কৃত্রিম প্রজননের ঘাঁটি হিসেবে পরিচিত। রাইসা জান্নাত, সময় সংবাদ। চীনের বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যে নতুন সংযোজন জিলিন প্রদেশের চাংবাই পর্বতের নতুন হিম গুহা।
প্রবেশমুখটি হৃৎপিণ্ড আকারের হওয়ায় পর্যটকদের কাছে এটি হয়ে উঠেছে ভালোবাসার প্রতীক। পাশাপাশি তিব্বতের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের পেনবা কাউন্টিতে খোঁজ মিলেছে বিশাল এক হিমগুহার। এই দুটি হিমগুহা একদিকে যেমন পর্যটকদের মুগ্ধ করেছে, অন্যদিকে গবেষণারও নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভালোবাসার প্রতীক হৃৎপিণ্ড আকৃতির প্রবেশমুখ আর গোলাপ ফুলের নকশায় সজ্জিত দেয়াল বরফের এই গুহাটিকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য, যেন প্রকৃতির নিজের হাতে গড়া কোনো শিল্পকর্ম। জিলিন প্রদেশের চাংবাই পর্বত বছরের প্রায় পুরোটাই তুষারে আবৃত থাকায় চিরসাদা প্রকৃতির জন্য সুপরিচিত এই পর্বতে সম্প্রতি এমনই নান্দনিক এক হিমগুহার সন্ধান মিলেছে। সকালের মিষ্টি রোদের নরম আলো যখন গুহার দেয়ালে দেয়ালে প্রতিফলিত হয়, মনে হয় যেন এক টুকরো স্বর্গ নেমে এসেছে চাংবাই পর্বতে। কোনো এক অজানা মোহ মুগ্ধ করে সবাইকে। তাই তো গুহাটির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক। এদিকে চীনের জিজাং প্রদেশের পেনবা কাউন্টিতে সন্ধান মিলেছে নতুন এক হিমগুহার। বিশাল আকৃতির এই গুহাটি থেকে মাত্র 50 মিটার দূরে 2023 সালের মার্চে আরও বড় একটি হিমগুহার খোঁজ মিলে। তবে নতুন এই গুহাটি এর ভেতরের সর্পিলাকার গঠনের জন্য অনন্য। 150 মিটার দীর্ঘ ও 18.2 মিটার প্রস্থের এই বিশাল গুহাটি দেখে মনে হবে যেন স্বচ্ছ কাচের কোনো প্রাসাদ। দেয়ালে বরফের আস্তরণে তৈরি হওয়া গুহাটির ক্রিস্টালাইজড গঠন একে দিয়েছে এক অন্যরকম সৌন্দর্য। গুহাটির বুক চিরে এঁকে বেঁকে যাওয়া পথে রোমাঞ্চকর অনুভূতি পান আগতরা। অ্যাডভেঞ্চারের নেশায় বুঁদ হয়ে তাই প্রতিদিনই গুহাটিতে ভিড় করেন পর্যটকরা। পেনবার এই গুহাটি হিমবাহের গঠন এবং বরফের ক্রিস্টালাইজেশন নিয়ে গবেষণাও হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন সময়।